আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জুনায়েদ টিউটোরিয়ালের আজকের আয়োজনে সবাইকে স্বাগতম। সাথে আছি মোহাম্মদ জুনায়েদ রেজা। আমি ইতিমধ্যেই তোমাদের ৫ টা ইতিমধ্যে তোমাদের ৬ টা অধ্যায় কভার করে ফেলছি। মানে ৬ নম্বর অধ্যায় চলমান, ৫ নম্বরটা পড়াচ্ছি। ৫ নম্বর অধ্যায়ের এই ক্লাস দিয়ে তোমাদের ৬ টা অধ্যায় শেষ হবে। দেন আমরা ৭ম অধ্যায় নিয়ে আলোচনা করব। সেদিন আমার এই সমস্ত অধ্যায়টা শেষ করার কথা ছিল, কিন্তু পারিবারিক কিছু ত্রুটির কারণে আমি সেই ক্লাসটা নিতে পারিনি। যাই হোক, আজকে আমরা শেষ করব। হুম, যতদূর হোক আমরা শেষ করব। যাই হোক, পড়ছিলাম কোন অধ্যায়? অধ্যায় পড়ছিলাম পদার্থ ও শক্তি। যা যা পড়ছি এগুলো যদি সামারি করতে চাও তাহলে তোমাকে আগের ক্লাসে যেতে হবে। হুম, যা যা পড়ছি সেগুলো তুমি যদি আবার রিপিটলি জানতে চাও তাহলে তোমাকে আবার আগের ক্লাসে যেতে হবে। তো যাই হোক, আমি শুরু করি। পদার্থ ও শক্তি অধ্যায়ের ২য় ক্লাস। শক্তি বিভিন্ন উপায়ে এক স্থান থেকে অন্য স্থানে সঞ্চালিত হয়, অর্থাৎ এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে। তাপ সঞ্চালন, অর্থাৎ তাপ যে এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হয়। উচ্চ তাপমাত্রার স্থান থেকে, মানে যেখানে তাপমাত্রা বেশি, নিম্ন তাপমাত্রার স্থানে তাপের প্রবাহ হলো তাপ সঞ্চালন। তাহলে তাপ সঞ্চালন কি? তাপ সঞ্চালন হলো উচ্চ তাপমাত্রার স্থান থেকে নিম্ন তাপমাত্রার স্থানে তাপের প্রবাহ হলো তাপ সঞ্চালন। তাপ, তাপ বা গরম, পরিবহন, পরিচলন ও বিকিরণ, এই তিন উপায়ে কি হয়? এই তিন উপায়ে এক স্থান থেকে অন্য স্থানে সঞ্চালিত হয়, তাই না? তাহলে জানলাম তাপ সঞ্চালনের প্রক্রিয়া হচ্ছে তিনটি: পরিবহন, পরিচলন, বিকিরণ। কি কি? পরিবহন, পরিচলন, বিকিরণ। এবার দেখি পরিবহন। পরিবহন কি? কঠিন পদার্থের মধ্য দিয়ে তাপ পরিবহন পদ্ধতিতে সঞ্চালিত হয়। অর্থাৎ কঠিন পদার্থ যার অণুগুলো খুব কাছাকাছি থাকে, জমে আছে, কঠিন পদার্থের মধ্য দিয়ে পরিবহন পদ্ধতিতে তাপ সঞ্চালিত হয়। অর্থাৎ প্রথমে একদিকে গরম করলা, সেখান থেকে অন্য স্থানে অটোমেটিক্যালি যাবে। এই যে একটা চামচ, এই চামচটা তুমি গরমে ডুবাই রাখছো, দেখবে আস্তে আস্তে হাতলটা কিন্তু গরম হয়ে যাবে, তাই না? এই যে হাতল গরম হওয়ার যে প্রক্রিয়া, এটাই হচ্ছে পরিবহন। আমরা যদি গরম পানির পাত্রে একটি ধাতব চামচের অগ্রভাগ অর্থাৎ সামনের ভাগ ডুবাই, তবে খুব দ্রুতই চামচটির হাতল গরম হয়ে উঠবে। অর্থাৎ তুমি যদি একটি ধাতব চামচ এক একবারে পানিতে বা একবারে গরম পানিতে রাখো, তাহলে দেখবা এক বাটি গরম পানির তাপের সংস্পর্শে এসে খুব শীঘ্রই সেই চামচটাও গরম হয়ে যাবে। এর কারণ কি? গরম পানির তাপ চামচের মধ্য দিয়ে সঞ্চালিত হয়ে চামচের গরম অংশ থেকে ঠান্ডা অংশে ছড়িয়ে পড়ে। অর্থাৎ এক স্থান থেকে অন্য স্থানে খুব দ্রুত ছড়িয়ে পড়ে। এবার দেখো পরিচলন। তরল ও বায়বীয়। ওটা পড়ছিলাম কঠিন পদার্থ, এটা পড়বো তরল ও বায়বীয় পদার্থ। ওটা পড়ছিলাম কোন পদার্থ? কঠিন পদার্থ। আর এটা পড়বো তরল এবং বায়বীয় পদার্থের মধ্য দিয়ে তাপ পরিবহন পদ্ধতিতে সঞ্চালিত হয়। যখন যখন কোনো এত পারিবারিক সমস্যা কেন? দেখো তো, যখন কোনো পানির পাত্রকে চুলায় গরম করি, যখন চুলায় গরম করা হয় তখন এর নিচের অংশের পানি প্রথমে গরম হয়। এরপর আস্তে আস্তে নিচের পানি উপরে আসে, আর এইভাবে এটা গরম হতেই থাকে, তাই না? দেখো, এটা পড়লে বুঝতে পারবা। পানির তাপমাত্রা কম থাকায় তা নিচে নেমে আসে, যা আবার গরম হয়ে উপরের দিকে উঠে আসে। এভাবে তাপ পানির পাত্রে সর্বত্র ছড়িয়ে পড়ে। আচ্ছা, বিকিরণ। যে প্রক্রিয়ায় তাপশক্তি কোনো মাধ্যম ছাড়াই এক স্থান থেকে অন্য স্থানে ছড়িয়ে পড়ে তাকে বিকিরণ বলে। অর্থাৎ কোনো মাধ্যম লাগবে না, ডিরেক্ট উন্মুক্ত, সেটা হচ্ছে বিকিরণ। দেখো, এই যে আগুন পোহাচ্ছে, এটা কি কোনো মাধ্যমে যাচ্ছে? অবশ্যই কোনো মাধ্যমে যাচ্ছে না, অবশ্যই কোনো মাধ্যমে যাচ্ছে না। কোনো মাধ্যমে গেলে এখানে একটা প্রক্রিয়া সৃষ্টি হতো। কঠিন পদার্থের মধ্য দিয়ে পরিবহন এবং তরল বায়বীয় পদার্থের মধ্য দিয়ে পরিচলন প্রক্রিয়ায় তাপ সঞ্চালিত হয়। কিন্তু বিকিরণ প্রক্রিয়ায় তাপ কঠিন, তরল এবং বায়বীয় মাধ্যম ছাড়া সঞ্চালিত হয়। বিকিরণ পদ্ধতিতে তাপ কঠিন, তরল এবং বায়বীয় পদ্ধতি ছাড়া সঞ্চালিত হতে পারে।
এই কারণে পৃথিবী থেকে সূর্য লক্ষ লক্ষ কোটি কিলোমিটার দূরে হলেও আমরা খুব সহজেই তাপ পাই। আমরা খুব সহজেই তাপ পাই। তাই না? এই বিকিরণ পদ্ধতির কারণেই পেয়ে থাকি। এবার দেখো আলোর সঞ্চালন অর্থাৎ আলোর সঞ্চালন। আলো শক্তির এমন একটি রূপ অর্থাৎ আলো শক্তির হচ্ছে এমন একটা রূপ যা সাহায্য করে আলো বিকিরণ পদ্ধতিতে সঞ্চালিত হয়। কঠিন তরল এবং বায়বীয় মাধ্যম ছাড়াই আলো সঞ্চালিত হতে পারে। আলোর সঞ্চালনের জন্য কোনো মাধ্যমের প্রয়োজন হয় না। আলো তো উন্মুক্ত, আলোকে ধরে রাখতে পারবা? তারা, চাঁদ, তারা, সূর্য থেকে আলোর বিকিরণ পদ্ধতিতে পৃথিবীতে আসে। যাই হোক, এবার এই অধ্যায়। তারপরে পড়বো পদার্থের গঠন। হুম, আচ্ছা, একটু ধৈর্য ধরো, আর মাত্র ৩টা পেজ। আচ্ছা, বলছে দেখো, শক্তির যথাযথ ব্যবহার এবং সংরক্ষণ। শক্তির যথাযথ ব্যবহার করা এবং তা কি করা? সংরক্ষণ করা। আমরা কিভাবে শক্তি সংরক্ষণ করতে পারি? শক্তি সংরক্ষণ কেন জরুরি? অর্থাৎ আমরা কিভাবে শক্তি সংরক্ষণ করতে পারি? আমরা প্রতিদিন নানা কাজে শক্তি ব্যবহার করি। তেল, কয়লা এবং প্রাকৃতিক গ্যাসের মতো অনবায়নযোগ্য শক্তির উৎসের মাধ্যমেই বেশি নির্ভরশীল। অনবায়নযোগ্য শক্তি কোনগুলো? তেল যদি একবার শেষ হয় তুমি কিন্তু আর পাবা না। অনবায়নযোগ্য শক্তি অর্থাৎ শক্তির উৎস যেগুলো শেষ হয়ে যাবে এগুলো হচ্ছে অনবায়নযোগ্য শক্তি। এ সকল শক্তির উৎস ব্যবহারের ফলে নিঃশেষ হলে তা আর সহজে তৈরি হয় না। তাই আমাদের শক্তির যথাযথ ব্যবহার করতে হবে। শক্তির অপচয় পরিবেশের জন্য ক্ষতিকর। শক্তির যথাযথ ব্যবহার করে আমরা শক্তির অপচয় রোধ করতে পারি এবং পরিবেশের দূষণ কমাতে পারি। এবার বলছে কিভাবে শক্তি সংরক্ষণ করব। শক্তি সংরক্ষণের কিছু উপায় নিচে দেওয়া হলো। ব্যবহারের পর অর্থাৎ এগুলো তোমাকে মনে রাখতে হবে, এগুলো লিখতে হবে পরীক্ষায়। ব্যবহারের পর বৈদ্যুতিক বাতি এবং যন্ত্রপাতি সমূহ বন্ধ রাখা। প্রয়োজনে অতিরিক্ত সময় ধরে ফ্রিজের দরজা খোলা না রাখা। তারপর কি লিখছে? বাড়িতে ছায়ার ব্যবস্থা করা এবং বাতি বা না জ্বালিয়ে দিনের আলো ব্যবহার করা এবং গাড়ি বদলে যথাযথ পায়ে হেঁটে চলাচল করা। তাই না? এবার দেখো পদার্থের গঠন। পদার্থ কি নিয়ে গঠিত? যার ওজন আছে, জায়গা দখল করে এবং বল প্রয়োগে বাধা প্রদান করে তাই হচ্ছে পদার্থ। এটা আমি আগে পড়েছি, চমকে দেওয়ার কিছু নেই। আমাদের আমাদের চারপাশে সবকিছুই পদার্থ। আমাদের চারপাশে যা কিছু আছে সবকিছুই পদার্থ। সবকিছুই পদার্থ। তাই না? পদার্থ কি দিয়ে তৈরি? এবার পদার্থ কি দিয়ে তৈরি? সবকিছুই যেহেতু পদার্থ তাহলে পদার্থ কি দিয়ে তৈরি? খালি চোখে দেখা যায় না এমন সূক্ষ্ম কণা দিয়ে পদার্থ গঠিত। পদার্থের এই সূক্ষ্ম কণার নামই হলো পরমাণু। অর্থাৎ পদার্থের যে ক্ষুদ্র কণা পদার্থ জাতীয় তৈরি অর্থাৎ পরমাণু। ২ বা ততোধিক পরমাণু একত্রিত হয়ে অণু গঠন করে। অর্থাৎ পরমাণু যোগ পরমাণু সমান সমান অণু। পদার্থ হলো অসংখ্য অণুর সমষ্টি। অসংখ্য অণুর সমষ্টি হলো পদার্থ। পদার্থের অবস্থা কয়টা? ৩টা। কঠিন, তরল বা বায়বীয় অবস্থায় থাকতে পারে। তা নির্ভর করে পদার্থের অণু কিভাবে সাজানো থাকে। এক পানি একটি পদার্থ। পানির ৩টি অবস্থা রয়েছে, যেমন বরফ, পানি, জলীয় বাষ্প। পানি অসংখ্য পানির অণু দ্বারা গঠিত। এই অণুসমূহ সর্বসময় গতিশীল। কঠিন পদার্থ যেমন বরফে পানির অণুসমূহ খুব কাছাকাছি থাকে, তাদের বন্ধন অনেক বেশি দৃঢ়। তরল পদার্থ যেমন পানির অণুসমূহ যথেষ্ট কাছাকাছি থাকলেও তাদের চলাচল করার জন্য অণুগুলোর মাঝে অল্প কিছু খালি জায়গা থাকে। আবার বায়বীয় পদার্থ যেমন জলীয় বাষ্পে পানির অণুসমূহ একে অপর থেকে বেশ দূরে অবস্থান করে। বায়বীয় পদার্থের অণুগুলোর মাঝে অনেক বেশি খালি জায়গা থাকে। ফলে অণুগুলো দ্রুত গতিতে সর্বক্ষণ স্বাধীনভাবে চলাচল করতে পারে। হুম? আচ্ছা। এই যে দেখো, অ্যাটম অফ লিকুইড। তারাও তো তোমাদেরকে আমি একটা জিনিস দেখাই। এই অধ্যায়ে তোমাদের একটা জিনিস দেখাই। অ্যাটম অফ লিকুইড ওয়াটার। একটু সময় লাগবে, একটু দাঁড়াও। এই দেখো। আরে বাবা, নেটওয়ার্ক এত সমস্যা।
একটা মিনিট দাঁড়াও খালি, তারপরে দেখতে পাবো। এই দেখো, এই দেখো পানি, পানির অণু, পানি ঠিক এরকম, পানি ঠিক এরকম, এরকম, এই যে এরকম, এরকম ভাবে অণুগুলো থাকে সাজানো। যাই হোক, চলে আসি ক্লাসে। হুম, আচ্ছা। ৩ টি অবস্থায় দেখো, কঠিন, তরল, বায়বীয়। দেখো কঠিন পদার্থের অণুগুলো খুব কাছাকাছি, তরল পদার্থের অণুগুলো একটু ফাঁক, বায়বীয় পদার্থের একদম দূরাদূরি, তাই না? তো এইভাবেই মূলত কাজ চলে। তো যাই হোক, এই অধ্যায় শেষ। হ্যাঁ, দেন আমরা সপ্তম অধ্যায়ে আলোচনা করব। সপ্তম অধ্যায়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।